বিএনপি আওয়ামী লীগ এই দুটি বড় দলে গণতন্ত্রের কোনো চর্চা নেই। বিএনপিতে কোণঠাসা মুক্তিযোদ্ধারা দলে নেই গণতন্ত্র, অভিযোগের জবাব দিলেন হাফিজ। ক্রান্তিকালে দেশ মন্তব্য ডক্টর কামালের। ইসির আর্থিক অনিয়মের তদন্ত চেয়ে রাষ্ট্রপতির কাছে ৪২ বিশিষ্ট নাগরিকের চিঠি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন। ঘুমিয়েছিল গেটম্যান, জয়পুরহাটে পুরানা পৈলে ট্রেনের ধাক্কায় নিহত ১২ বাস যাত্রী। ৮ ঘন্টা পর সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ শুরু। বাঘাযতীনের ভাস্কর্য ভাঙচুরে যুবলীগ সভাপতি সহ গ্রেপ্তার ৩। কলেজের অভ্যন্তরীণ দ্বন্দ্বই কারণ, ভাস্কর্য শিল্পের উপর আঘাতের প্রতিবাদ চলছে। মাস্ক পরায় অনীহা, গণপরিবহনে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ইতালিতে বড়দিনেও লকডাউন, ফাইজারের পর মডার্নার অনুমোদন যুক্তরাষ্ট্রে। মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহের কবলে উত্তরাঞ্চল, বাড়ছে শীতের দাপট। সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এবং এডিলেটে ৩৬ রানে ইনিংস গুটালো ভারতের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন স্কোরের লজ্জায় কোহলিরা। ভরাডুবিতে ২.৫ দিনে ম্যাচ জয় অস্ট্রেলিয়া। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতিনিয়তই মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করা হচ্ছে বিএনপিতে, যার পেছনে বিশেষ একটি মহলের ইন্ধন রয়েছে এমন অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বলেছেন তার দলেই গণতন্ত্রের চর্চা নেই, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনও তারা গড়ে তুলতে পারেনি। গত নির্বাচনে মনোনয়ন বাণিজ্য তদন্তে কমিটি গঠনের দাবি তুলে বলেছেন দুর্নীতির অভিযোগ আসা এমন নেতাদেরকেও জবাবদিহিতার ভেতরে আনা হোক। তার বিরুদ্ধে দল থেকে তোলা 11টি কারণ দর্শাতে গিয়ে ১/১১ সেনা সমর্থিত সরকারের সঙ্গে তার যোগাযোগের বিষয়টিরও ব্যাখ্যা দিয়েছেন। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। 11টি বিষয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে গত 14 ডিসেম্বর শোকজ করে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই করা কারণ দর্শানোর ওই চিঠিতে জবাব দিতে 5 দিন সময় বেঁধে দেওয়া হয়। আজকে সকাল 10টায়, এখন থেকে 1 ঘন্টা আগে জবাব দিয়েছি। পার্টি অফিসে তারা প্রাপ্তি স্বীকার করেছে। স্বাধীনতা দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, এইসব দিবসে আমাকে সবসময় আমন্ত্রণ জানানো হতো। গত 1.5-2 বছর ধরে আমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। বোঝাই যাচ্ছে যে বিএনপিতে মুক্তিযোদ্ধাদেরকে কোণঠাসা করার একটা প্রক্রিয়া কোনো একটা মহল চালু করেছে। তিনি অভিযোগ করেন বিগত দিনে বিএনপির নীতি নির্ধারকদের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভুল ছিল। 5 জন সদস্য নিয়ে জাতীয় সংসদে যোগদান করা বিএনপির উচিত হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2 বছরের অধিক সময় ধরে কারাগারে অন্তরীণ। কেউই কোনো কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারেনি তার জন্য। বিএনপি আওয়ামী লীগ এই দুটি বড় দলে গণতন্ত্রের কোনো চর্চা নেই। নিজের আত্মসমালোচনা করতেও ভুলে যাননি হাফিজ উদ্দিন আহমেদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগার থেকে আমাকে বেশ কয়েকটি নির্দেশনা পাঠান। তিনি আমাকে অনুরোধ করেছেন বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার জন্য। মহাসচিব খন্দকার দেলোয়ার সাহেব আমাকে অনুরোধ করেছেন সেনাবাহিনীর সদস্যদের সাথে দেন দরবার করার জন্য, যাতে করে বিএনপিকে ক্ষমতায় বসানো যায়। কিছু সংস্কারেরও দাবি তোলেন। 2021 সালের মার্চ মাসের মধ্যে দলের জাতীয় কাউন্সিল আহ্বান করা হোক। দলের বিভিন্ন পর্যায়ে কমিটি বাণিজ্য এবং মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে। বিষয়টি তদন্ত করে কাউন্সিলে রিপোর্ট পেশ করা হোক। দলের কারো বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়, তাহলে সেটি যথাযথভাবে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দলের প্রতি আনুগত্যের কারণে শোকজের জবাব দিয়েছেন বলে জানান এই নেতা। এখন স্থায়ী কমিটির যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে তিনি প্রস্তুত আছেন বলেও সাংবাদিকদের বলেন। একজন যুগ্ম সচিব, মহাসচিব আদিষ্ট না হয়েও ভাইস চেয়ারম্যানকে শোকজ করতে পারে না। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। দলে ভাঙনের সুর ওঠার কয়েক মাস পর আবারও নেতাকর্মীদের নিয়ে নিজ বাসভবনে বৈঠক করলেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। বৈঠক শেষে ডক্টর কামাল জানান তার দলে এখন কোনো কোন্দল নেই। দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বে গত সেপ্টেম্বরে দলের কাউন্সিলের ঘোষণা দিলেও তিনি সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বৈঠকে।
তবে দলের বর্তমান সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া ও সাবেক নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আইসোলেশনে থাকায় তারা বৈঠকে আসতে পারেননি বলে জানান ডক্টর কামাল। পরে ডক্টর কামালের পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়ে শোনান মোস্তফা মহসিন মন্টু। এর আগে ডক্টর কামাল বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। পুরো হোল জিনিসটা মূল্যায়ন করে কাউন্সিলরটার সামনে আমরা একটা ঘোষণা দেবই আর কি, যে 9 তারিখে করে একটা কাউন্সিল হবে যেখানে এইসব ব্যাপার নিয়ে পূর্ণ সিদ্ধান্তগুলো হবে। কিন্তু 9 তারিখে আমরা সেই কাউন্সিল হবে, কী কী সমস্যা আছে সেগুলো চিহ্নিত আমরা করেছি, সেগুলো সবই আপনাদেরকে সামনে তুলে ধরবো। বর্তমানে দেশে অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান। ঘুষ, দুর্নীতি, বিদেশে অর্থ পাচার সহ দেশে আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। এর থেকে উত্তরণের জন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তার তদন্ত চান দেশের 42 বিশিষ্ট নাগরিক। শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে এ আবেদন করেছেন তারা। একই সঙ্গে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থাও চান বিশিষ্ট নাগরিকরা। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। বেশ কয়েক বছর ধরেই দেশের নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচন কমিশন নিয়ে আলোচনা সমালোচনা আছেই। অভিযোগ, 2014 সালের নির্বাচনের পর বেশি করে ভেঙে পড়েছে দেশের নির্বাচনী ব্যবস্থা। নির্বাচন কমিশনের উপর আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ। বিতর্ক যেন পিছু ছাড়ছে না নির্বাচন কমিশনের। এবার বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে এসব তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দেশের 42 জন নাগরিক। এজন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে আবেদন করেছেন তারা। বর্তমান নির্বাচন কমিশন প্রশিক্ষণের অর্থ প্রশিক্ষণ না দিয়েই পকেটস্থ করেছেন। তারা 2টো গাড়ি ব্যবহার করার যোগ্য, তারা কেউ কেউ 3টা গাড়ি ব্যবহার করছেন। তো এইসব গুরুতর অসদাচরণ, তো এগুলো তদন্ত করার জন্য আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা অনুরোধ করেছি, তিনি যেন যে আইনানুগ ভাবে, সাংবিধানিক ভাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তিনি যে এগুলো তদন্ত করেন। শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে ইসির বিরুদ্ধে নানা অভিযোগ উপস্থাপন করা হয়। 11 পৃষ্ঠার অভিযোগনামায় বলা হয়, নির্বাচনী প্রশিক্ষণের জন্য বক্তৃতা না দিয়েই 2 কোটি টাকার বেশি অর্থ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারগণ। তাছাড়া কর্মচারী নিয়োগে 4 কোটি টাকারও বেশি অনিয়ম তুলে ধরা হয়। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা চরম সংকটে আছে, নির্বাচনী ব্যবস্থা তো ভেঙে পড়েছে। এখন তো দেশের নির্বাচন নাই, আমরা সবাই বলি নির্বাচন একটা খেলা হয়। এখন দেশের এই সংকটের পরিস্থিতিতে আমরা সবাই আশা করব যে মহামান্য রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে, দেশের আমাদের সবার অভিভাবক হিসেবে দেশের ভালোর জন্য, মঙ্গলের জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি যেটা ভালো মনে করেন সেটা অবশ্যই করবেন। নিয়ম বহির্ভূতভাবে 3 জন নির্বাচন কমিশনারের 3টি করে গাড়ি ব্যবহার, ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনা ও ব্যবহারে অনিয়ম, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে অসদাচরণ, অনিয়ম সহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করা হয় ভার্চুয়াল এই সংবাদ সম্মেলনে। বিশিষ্টজনরা আশা করেন, তদন্তের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বর্তমান নির্বাচন কমিশনকে অনিয়মের কারণে অপসারণ করবেন। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। জয়পুরহাটে বাস ট্রেন সংঘর্ষে 12 জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জন। শনিবার সকালে সদর উপজেলার পুরানাপোল রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। রেল ক্রসিং খোলা রেখে দায়িত্বরত গেটম্যান ঘুমিয়েছিলেন বলে এই দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। দুর্ঘটনার 8 ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল স্বাভাবিক হয়েছে। আলম চৌধুরীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাট সদর থেকে ছেড়ে আসা বাঁধন পরিবহনের যাত্রীবাহী বাসটি দিনাজপুরের হিলি স্থলবন্দরে যাচ্ছিল। পথে সকাল 7টার দিকে পুরানাপোল রেলগেটে পৌঁছালে দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তর এক্সপ্রেস ট্রেন সজোরে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান বাসের 10 যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরও 2 জনকে মৃত ঘোষণা করেন। জয়পুরহাটগামী একটি বাসের সাথে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। গেটম্যান ঘুমে থাকার কারণে বাসটি রেলের উপরে ওঠার পর ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে 10 জন
অন স্পটে মারা যায়, 5 জন চিকিৎসাধীন আছেন, হাসপাতালে তাদেরকে নেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে তারা বলছেন রেল ক্রসিং খোলা রেখে দায়িত্বরত গেটম্যান ঘুমিয়েছিলেন। আমরা এসে 6টা উদ্ধার করতে পারছি আহত, দিয়ে সাথে সাথে হাসপাতালে দিয়ে আসছি এবং 10টা ডেড বডি বডি পাইছি। আমরা সেটা ডেড বডি বাগে বেরে আমরা এটাও হাসপাতালে দিয়ে আসলাম মর্গে। যারা আহত হয়েছেন তাদেরকে অবশ্যই সাহায্য করা হবে এবং যারা মারা গেছেন তাদের দাফন কাফনের জন্য আমরা আমাদের সরকারি যে সাহায্য দেওয়ার বিষয় আছে সেটা আমরা করব। বেলা 11টার দিকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ট্রেন উদ্ধারে কাজ শুরু করে। আমি চেষ্টা করতেছি আপনাদের ছবিটা তুলে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রেল ক্রসিংগুলো। অবৈধভাবে গড়ে ওঠা ক্রসিংগুলো আগে থেকেই অনিরাপদ। বৈধগুলোতে গেটম্যান থাকার পরেও অনেক ক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না, ফলে দিন দিন বাড়ছে দুর্ঘটনা ও মৃত্যু। প্রতিনিধিদের সঙ্গে রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন। পশ্চিমাঞ্চল রেলের দুটি সেকশনে মোট রেল ক্রসিং আছে 1341টি। এর মধ্যে বৈধ 1001টি, অবৈধ 340টি। এসব রেল ক্রসিংয়ে গেটম্যানদের দায়িত্বহীন কর্মকাণ্ডে প্রায় ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। রেল লাইনের পাশে নতুন নতুন রাস্তা নির্মাণের কারণে ক্রসিংয়ের সংখ্যা বাড়ছে। রাস্তা নির্মাণ করতে রেলের অনুমোদন নেয়ার বিধান থাকলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সেই অনুমোদনের তোয়াক্কা করে না। রেলের অ্যাপ্রুভাল ছাড়া কেউ গেট করতে পারে না। তো যারা গেট তা সত্ত্বেও যারা গেট করেছে, আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমিকভাবে এগুলো বন্ধ করে দেবো। রেলওয়ে একটা এস্টিমেট করবে, এস্টিমেট করে ওনাদের কাছে জমা দিবে। ওনারা সেই ডিপোজিট স্কিমে টাকা জমা দেওয়ার পরে রেল সেখানে রিক্রুট করে লোকবল নিয়োগ করতে পারবে। অবৈধভাবে গড়ে ওঠা ক্রসিংয়ের মৃত্যুর দায় নিতে চায় না রেল, তবে নির্মাণ হওয়া গেটগুলোর গুরুত্ব বিবেচনায় অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেই ঢুকবে এই সমস্ত অনুমোদিত বা আনম্যান লেভেল ক্রসিং গেট অথবা কোনো ব্যারিয়ার নাই, ওই সমস্ত জায়গাতে আমাদের একটা সতর্কীকরণ বোর্ড থাকে, অর্থাৎ ড্রাইভারকে নিজ দায়িত্বে এসে ওইটা পড়বে, দেখে শুনে পার হইতে হবে, এটা নিশ্চিত করতে হবে। অনুমোদিত যে রেল গেট আছে সেগুলো দায় দায়িত্ব আমাদের রেলের। আর রেলের যে রেল গেট, এগুলো রেল গেট কিন্তু দেওয়া হয়েছে, রেল দিয়েছে কিন্তু আপনার রেলের নিরাপত্তার জন্য। রেল সবসময় তাকে অগ্রাধিকার দিতে হবে এবং রেলকে নিরাপদে যাতে চলতে পারে তার জন্য সহযোগিতা দিতে হবে। তবে দুর্ঘটনা কমাতে গেটগুলোতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন নাগরিকরা। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। কুষ্টিয়ায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতা সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সবুজ হোসেন ও হৃদয় আহমেদ। ম্যানেজিং কমিটি ও কলেজ অধ্যক্ষের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। শনিবার দুপুরে পুলিশ সুপার তানভীর আরাফাত সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায়। বৃহস্পতিবার মধ্যরাতে কুমারখালী কয়া মহাবিদ্যালয়ে অবস্থিত বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে কয়েকজন দুর্বৃত্তরা। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মূল পরিকল্পনাকারী কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনায় জড়িত অপর 2 জন হৃদয় আহমেদ ও সবুজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় বাচ্চু নামে আরও একজন জড়িত আছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তানভীর আরাফাত। ধর্মের দোহাই দিয়ে ভাস্কর্য শিল্পের উপর মৌলবাদীদের চড়াও হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিক্ষুব্ধ শিল্পী সমাজ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন তারা। প্রতিবাদের কর্মসূচিতে ছিল ছবি আঁকা ও প্রতীকী ভাস্কর্য নির্মাণ। সুকন্যা আমিরের প্রতিবেদন। ভাস্কর্য, যার প্রতিটি বাঁক বহন করে একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং একজন শিল্পী সত্তার অস্তিত্ব। এই সব কিছুকে উপেক্ষা করে কেবল ধর্মের দোহাই দিয়ে ভাস্কর্য শিল্পের ওপর চড়াও হয়ে উঠেছে মৌলবাদীরা। এর প্রতিবাদে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়েছিলেন বিক্ষুব্ধ শিল্পী সমাজ। তাদের কর্মসূচিতে ছিল ছবি আঁকা, প্রতীকী ভাস্কর্য নির্মাণ। একটা ভাস্কর্য কিন্তু একটা দেশের রিপ্রেজেন্ট হিসেবেও কাজ করে, আর সেইখানে আমাদের ভাস্কর্য থাকবেন এটা তো আমরা আসলে মেনে নিতে পারছি না। প্রত্যেকটা জেলায় জেলায় যেখানে যা হচ্ছে অবশ্যই মনিটরিং করা উচিত শক্ত হাতে। মৌলবাদীরা শুধু ভাস্কর্য নয়,
বাঙালির সব অর্জন গিলে খেতে চায়। তাদের দমন করতে রাষ্ট্রের পাশাপাশি সবাইকে এগিয়ে আসা প্রয়োজন, জানালেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। আজকে শিল্পী সমাজ ৭১ যেভাবে রাজপথে নেমেছিল, বিক্ষুব্ধ শিল্পী সমাজ এই নামেই তখন যে প্রতিবাদ করেছিল, আমরা সেই বিক্ষুব্ধ শিল্পী সমাজের পক্ষেই এদেশের সমস্ত সাংস্কৃতিক কর্মী একত্রিত হয়েছি। এই আস্ফালন আমরা ৬০-এর দশকে দেখেছি, ৫০-এও দেখেছি, ৪৭-এর আগেও আমাদের পূর্বপুরুষরা দেখেছে এবং মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি। এত বুদ্ধিজীবী হত্যা করে, এত ধ্বংস করে, এই শহীদ মিনার ধ্বংস করে তারা কিন্তু আমাদের অগ্রযাত্রাকে রুখতে পারেনি, এবারও রুখতে পারবে না। ভাস্কর্য ভাঙার নির্দেশ দাতাদের অবিলম্বে গ্রেফতারের দাবিও করেন বিক্ষুব্ধ শিল্পী সমাজ। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে দেশে দ্রুতই বাড়ছে প্রতারণা। এটিএম বুথ হ্যাক থেকে শুরু করে ফেসবুক অনলাইন শপিং কোনো ক্ষেত্রই বাকি নেই প্রতারকদের কবল থেকে। করোনাকালে এই প্রতারণা ছাড়িয়েছে মহামারী রূপে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার সঙ্গে পাল্লা দিয়ে প্রতারণার নানামুখী জাল ছড়িয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। আইনশৃঙ্খলা বাহিনীর হিসেবে বছরে প্রায় ২,০০০ মামলা হয় প্রতারণার। পরিসংখ্যান বলছে গত ৪ বছরে ৫,৫০০ মামলা নিষ্পত্তি করেছে সিআইডি। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। ফেসবুকে সোনিয়া কেয়া নামে সুন্দরী নারীর ছবি দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট, এরপর প্রেম। আগে যে কথা বলতাম চিনতে পারো নাই? আমি কিয়া বলছিলাম, সোনিয়া কিয়া। কণ্ঠ অভিনব নকল করে এভাবেই প্রতারণার আশ্রয়ে টাকা হাতিয়ে নিত এই যুবক। ৫০০ টাকা চাইছিলাম, তারপর কি দেখা হবে আজকে? পত্রিকায় পাত্র চাই বিজ্ঞাপনে বিদেশি সিটিজেনশিপ, সাথে মিলবে রাজকন্যা, এমন অফারের খপ্পরেও পড়েন কেউ কেউ। এত সুন্দর ব্যবহার করতো যে একজন ধরেন স্ত্রীও এত সুন্দর ব্যবহার করতো না। সপরিবারে যদি বিদেশ যেতে চান তাহলে আপনি যাইতেন, আমি কিরকম খরচ পড়তে হবে, মাথা পিছু ৫ লাখ টাকা খরচ পড়বে। সাদিয়া জাহান নামের এমন এক প্রতারককে গ্রেফতার করে সিআইডি। লোভনীয় বিজ্ঞাপনে পুরুষদের কাছ থেকে ছলে বলে কৌশলে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। অনলাইন যে বিষয়গুলি আছে মাধ্যমে মানুষ নির্ভরশীল হয়ে পড়ছে এবং এর ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে মানুষজন সহজে প্রতারণার শিকার হচ্ছে। উল্লেখযোগ্য বেশ প্রতারক আমরা পেয়েছি যারা বিভিন্ন অনলাইনের পাশাপাশি জিনিসপত্র, ভুয়া গিফট সামগ্রী এরকম একটি প্রলোভন দেখিয়ে মানুষজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। দেশে থাকা সংঘবদ্ধ আফ্রিকান চক্র অর্থ উপহার পাঠানোর লোভ দেখিয়ে হাতিয়ে নিত টাকা, পরে সিআইডির জালে ধরাও পড়ে। প্রযুক্তির আধুনিকায়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঝুঁকি। খোদ রাজধানীতে এটিএম কার্ড জালিয়াতি করে ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে লুটে নেওয়া হয় টাকা। এতে তোলপাড়ও তৈরি হয় দেশ জুড়ে। এয়ারপোর্টে লোভনীয় চাকরির বিজ্ঞাপনে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় আরেক প্রতারক চক্র। রাজধানীর দক্ষিণখানে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম লালু নামে সেই প্রতারককে গ্রেফতার করা হয়। করোনাকালে এমএলএম ব্যবসার নামে প্রতারণা করে প্রবাসী সহ ২২ লাখেরও বেশি গ্রাহক থেকে ২৬৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি গ্রুপ। পরে মহানগর গোয়েন্দা পুলিশ এই চক্রের এমডি ও সিওকে গ্রেফতার করে। বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপ এই তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সংঘটিত হচ্ছে। কোনো হ্যাকারের কাছে বা কোনো প্রতারকের কাছে আমাদের তথ্য যাতে কোনো তুলে না দেয়, সেই জন্য তাদেরকে ইন্টারনেট ব্যবহারে সচেতন হওয়া বা তাদেরকে সতর্ক করা প্রয়োজন। প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সাধারণ মানুষকেও আরো সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের উপর দিয়ে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে শীতের তীব্রতা বেড়েছে এসব জেলাগুলোতে। সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা জনপদ। কনকনে ঠান্ডার সাথে হিমেল হাওয়া ঠান্ডার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুক্রবার থেকে শুরু হয়। সেদিন পঞ্চগড়ের
তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। মাত্র একদিনের ব্যবধানে তাপমাত্রার পারদ আরও নিচে নামতে শুরু করেছে। কাজকর্ম চলছে না, অনেকদিন হাতে বসি না, কোনো ইনকাম নাই, ঠান্ডা কোনো চলাচল করতে পারছি না, খুব কষ্টের দিন কাটাচ্ছি, শীতের কোনো কাগজ চোপড় নাই। অনেক কষ্টই হয়, সূর্য না উঠলে সে কুয়াশা, অনেক শীত। করোনায় দেশে একদিনে আরও 25 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট প্রাণহানি 7,242। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,300টি। এর মধ্যে শনাক্ত 1,267 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 4,99,560 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,987 জন। এ পর্যন্ত মোট সুস্থ 4,35,601 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এর প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে 10.30%। মাস্ক বাধ্যতামূলক হলেও গণপরিবহনে চরমভাবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, যা ভাবাচ্ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বলছেন এর ফলে যাত্রীদের মধ্যে করোনা সংক্রমণ বাড়বে, ব্যর্থ হবে করোনা প্রতিরোধে নেওয়া পদক্ষেপ। পরিবহন নেতারা বলছেন মাস্ক ব্যবহার করতে গণপরিবহন মালিক শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও কাজ না হলে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। এভাবেই চলছে রাজধানীর গণপরিবহন। মাস্ক পরা বাধ্যতামূলক হলেও নানা অজুহাতে মানছেন না যাত্রী চালকদের অনেকেই। ফলে ঝুঁকি বাড়ছে করোনা সংক্রমণের। স্যার মাস্ক তো বাসা হালাতে যে মাস্ক পরা লাগবে, করেন নাই কেন? আনতে ভুলে গেছি। শীতে করোনা সংক্রমণ বাড়বে বলে বেশ আগে থেকে সতর্ক করে আসছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। একই আশঙ্কা করে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কয়েকবার স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেছেন। অনেকটা সত্যি হচ্ছে সেসব আশঙ্কা। ফলাফল, গেল 7 দিনে দেশে করোনায় মারা গেছে 231 জন। কিন্তু এখনও ঢাকার গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার এমন হাল। আমার মাছটা সকালে বৃষ্টিতে ভিজে গেছে, এই জন্য করতে পারিনি। কত গাজাগাজি করে নিতেছে দেখতে তো আছেন। ভাই গাড়ির ক্রাইসিস হলে তো দাঁড়ায় যাওয়া লাগবে। সড়ক পরিবহন মালিক সমিতি বলছে করোনা সংক্রমণ প্রতিরোধে বাস মালিক শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হচ্ছে গেল 11 নভেম্বর, কিন্তু কাজের কাজ হচ্ছে না কিছুই। আমাদের সার্কুলার মধ্যে এটা বলা আছে, নো মাস্ক নো সিট, যে মাস্ক ছাড়া যেন সিট না দেওয়া হয়। এবং আমরা যারা থাকবে না সে উঠতে পারবে না। আমাদের কাজটা হলো আমরা মালিকদেরকে এবারে সচেতন করা, মালিকদেরকে সার্কুলার মাধ্যমে জানানো, মালিকদের সাথে সভা করা, এই কাজগুলো সবটাই আমরা করেছি। তখন এরপরে যদি না মানে তাহলে সেখানে আইন প্রয়োগ করতে হবে। এমন অবস্থায় গণপরিবহন করোনা সংক্রমণ বাড়ার পেছনে বড় ভূমিকা রাখছে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। গণপরিবহনে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা এবং জীবাণুমুক্তকরণকে নিশ্চিত করা হোক। এটা না হলে কিন্তু সামগ্রিকভাবে করোনা প্রতিরোধী যে কার্যক্রম সেটি কিন্তু ব্যর্থতার দিকে চলে যাবে, এতে সংক্রমণ অনেক বেড়ে যাবে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও গণপরিবহনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানাতে কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। করোনা প্রতিরোধে এজন্য এখনই স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা সহ শাস্তির ব্যবস্থা চান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এবারে করোনা ভ্যাকসিনের খবর। এবার দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল মডার্না। শুক্রবার দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন আনুষ্ঠানিকভাবে মডার্নাকে অনুমোদন দিল। এদিকে 24 ঘন্টায় বিশ্বে আরও 12,345টি প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-19। এ নিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হলো 7,60,00,000-এর বেশি। প্রাণহানি ছাড়িয়েছে 16,81,000। ইতালিতে বড়দিনও নতুন বছরে দেশ জুড়ে লকডাউনের ঘোষণা দিল সরকার। নাইজিয়ানের ডেস্ক রিপোর্ট। সপ্তাহ না পেরোতেই দ্বিতীয় উদ্ভাবক হিসেবে মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। ফাইজার বায়োনটেকের পর বৃহস্পতিবার খাদ্য ও ওষুধ প্রশাসনের বিশেষজ্ঞদের একটি প্যানেল জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিনটির অনুমোদনের সুপারিশ করে। শুক্রবার 94% নিরাপদ ও কার্যকর বলে দাবি করা এই মার্কিন কোম্পানিটির টিকা অনুমোদন দেয় FDA। বিশেষজ্ঞ প্যানেলের সদস্যদের মতে 18 ও এর বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনটি ঝুঁকিপূর্ণ নয়। যুক্তরাষ্ট্র কোম্পানিটির সঙ্গে প্রথম দফায় 20 কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি করেছে। অনুমোদন পাবার পরপরই আরও 60 লাখ ডোজ পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে মডার্না।
এদিকে টিকাদান কর্মসূচির মাঝেও যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে সংক্রমণ। এরই মাঝে ভ্যাকসিনের ডোজ নিয়ে নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো টিকা না নিলেও শুক্রবার তার সতীর্থ ভাইস প্রেসিডেন্ট মাইক পেস সস্ত্রীক ফাইজারের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। চীনা কোম্পানি সিনোভ্যাক এর ভ্যাকসিনের দ্বিতীয় চালান পৌঁছেছে ব্রাজিলে। শুক্রবার দ্বিতীয় দফায় 20 লাখ ডোজ পৌঁছেছে সাও পাওলোতে। এর আগে কোভ্যাক এর প্রথম চালানটি পৌঁছে গেল সপ্তাহে। আগামী জানুয়ারি নাগাদ দেশটিতে 90 লাখ ডোজ সরবরাহ করা হবে বলে জানিয়েছে সিনোভ্যাক। নাহিদ জিহান, নিউজ 24। সরকার দেশকে বিরোধী দলহীন করার চেষ্টা করছে, বিএনপির এই ভিত্তিহীন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রতিপক্ষে গণতন্ত্রকে এগিয়ে যাওয়ার পথ আরো মজবুত করতে সরকার শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধী দল চায়। শনিবার সকালে নওগাঁ জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। একই সঙ্গে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে জনগণের রায়ের প্রতি বিএনপিকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি মহাসচিব তথাকথিত একদলীয় শাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হতে বলেছেন। আসলে বিএনপি উন্নয়ন ও স্বাধীনতা বিরোধী শক্তিকেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। তাদের বর্ণচোরা আর গোপন ষড়যন্ত্রের রাজনীতির কারণে জনগণ মনে করে ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী কুশীলব হচ্ছে আজকে বিএনপি। জরুরি সেবা নম্বর 999 ফোন করে কক্সবাজারের হিমছড়ি সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় হারিয়ে যাওয়া 4 যুবককে উদ্ধার করেছে বিমান বাহিনীর সদস্যরা। শনিবার বিকেলে 5টায় ওই এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানান বিমান বাহিনীর শেখ হাসিনা ঘাটির গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মামুন। উদ্ধার হওয়া যুবকরা হলেন কক্সবাজার শহরের অভিক পাল, সাইমুন আলম রাফসান, সাবিউল বাশার মিসবা এবং আবির শাহ। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাকিং এর মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে বিমান বাহিনী। করোনা পরিস্থিতি ও শ্রমজীবী শিশুদের অবস্থা নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ASD। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে YWCA মিলনায়তনে এই পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। দেশের শিশুদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে এই রচনা প্রতিযোগিতার আয়োজন করে ASD। সেখানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। 11 জন গুণী ব্যক্তিকে হুজহু 2020 অ্যাওয়ার্ড দিয়েছে হুজহু বাংলাদেশ। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তাদেরকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় রাজধানীর 5 তারকা হোটেল রেডিসনে এক অনুষ্ঠানে তারা এই পদক পান। শিক্ষায় জাতীয় অধ্যাপক ডক্টর শাহলা খাতুন, শিল্প ও সংস্কৃতিতে মোস্তফা মনোয়ার, শিল্প ও সাহিত্যে বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান, নারী উদ্যোক্তায় বিবি রাসেল এই পদক পান। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে সকলের অবদানের মধ্য দিয়েই দেশ আরও উন্নত হবে। বিনম্র শ্রদ্ধা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে শহীদ মুক্তিযোদ্ধার দিবস পালন করেছে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত মরিয়াম ফাউন্ডেশন। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল 10টায় বনানী কবরস্থানে শহীদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমামুল কবির শান্ত ও সকাল 11টায় শহীদ মুক্তিযোদ্ধাদের আজিমপুর কবরস্থানে কোরআন খানি, পুষ্পস্তবক অর্পণ ও দোহা মাহফিলের আয়োজন করা হয় এবং দ্বিতীয় পর্ব সন্ধ্যা 6টায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত উপস্থিতি ও জুম মিটিং অ্যাপের মাধ্যমে পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি শান্ত মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর
আহসানুল কবির ও শান্ত মরিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক মোস্তাফিজুল হক ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রফেসর শামসুন নাহার। এবারে প্রবাসের খবর। প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে কলকাতার টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সৌমিত্রের প্রতি শ্রদ্ধা জানান অভিনয় শিল্পী ও কলাকৌশলীরা। মৃত্যুর সঙ্গে টানা 40 দিনের যুদ্ধে হার মেনে গেল 15 নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনাক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে গত 6 অক্টোবর ভর্তি হয়েছিলেন। অনেক দিনকার একটা কথা আজকে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে পরিবারের একজন করে চলে যাচ্ছে, মানে আবার পিতৃহারা হলাম, এইটুকুই বলতে পারি আমি। অনেক সিনেমাতে কাজ করার সুযোগ পেয়েছি, ওনার পুত্রর ভূমিকায় কাজ করার সুযোগ পেয়েছি, এটা আমার সৌভাগ্য। সেই সুবাদে অনেক গল্প, অনেক কিছু, অনেক আড্ডা এবং তাকে কাছ থেকে চেনা, এটা আমার হয়েছে, আমার জীবনের এটা সঞ্চয়। কানাডায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ভার্চুয়ালি উদযাপন করা হয়েছে বিজয় দিবস। হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার চিরঞ্জীব সরকার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন। পতাকা উত্তোলনের পর জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ভার্চুয়াল আলোচনায় অংশ নেন নবনিযুক্ত হাইকমিশনার ডক্টর খলিলুর রহমান। পর্তুগালের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারিক হাসান। শুক্রবার রাজধানীর লিসবনে পর্তুগালের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি। সেখানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্তুগিজ সম্প্রদায়ক বিষয়ক প্রতিমন্ত্রী বের্তা নুনেস, বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব আব্দুল্লাহ আল রাজি সহ দূতাবাসের কর্মকর্তারা। মহান বিজয় দিবস উদযাপন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে আলোচনা সভা করেছে কাতার বিএনপি। কাতারের গোকুলাম পার্ক হলরুমে সংগঠনের সভাপতি এম নূরের সভাপতিত্বে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম মোর্শেদ বিল্লাহ। বিজয় দিবস উপলক্ষে সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে কবিতা পাঠের আসর ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন কবি মসুই সিরাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল আল মামুন। এবারে আন্তর্জাতিক। তুষার ঝড়ে লন্ডভন্ড নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। বয়ে যাওয়া 2 দিনের তুষারপাতে গেল কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ক্ষতির মুখে দেশটির বাসিন্দারা। তুষারঝড়ে বিপর্যস্ত জাপানের জনজীবনও। আর গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে 2050 সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় 6 কোটি 30 লাখ মানুষকে করবে অভিবাসী। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। কয়দিন থেকেই টানা তুষার ঝড়ে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের হাজারো বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায়। যেদিকে চোখ যায় সাদা বরফের স্তূপ। গেল 2 দিনের তুষার ঝড়ের কারণে দেশটিতে 1500-র মতো ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 50টি রাজ্যের অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা হিমাঙ্কের নিচে, কোথাও 24 ইঞ্চির বেশি বরফের স্তরে ঢাকা। এমনকি পরিস্থিতি পূর্বের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ। আমি 40 বছর ধরে এখানে বসবাস করছি, তবে আমার দেখা সবচেয়ে খারাপ অভিজ্ঞতা এবারের আবহাওয়া। এদিকে জাপানের উত্তর পশ্চিমে বিভিন্ন এলাকায় ভারী তুষারঝড়ের কারণে মহাসড়কে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। এসব উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকারীরা। বুধবার সন্ধ্যা থেকে এই তুষারঝড় শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সড়কে কয়েক দফায় যানজটের সৃষ্টি হয়। এদিকে ফিজিতে সাইক্লোন ইয়াসার তাণ্ডবের পর বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ।
জলবায়ু পরিবর্তনের ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে 1,80,00,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বৈশ্বিক পরিবর্তনের এই ধারা অব্যাহত থাকলে এই সংখ্যা 3 গুণের বেশি হতে পারে বলে গবেষকরা সতর্ক করেছেন। এছাড়াও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদী ভাঙ্গন এবং খরাপ্রবণ এলাকায় শস্য উৎপাদন ব্যাহত হওয়ায় 2050 সাল নাগাদ এই অঞ্চলের প্রায় 6,30,00,000 মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হতে পারে বলে সতর্ক করেছে গবেষকরা। মাসুদ রানা, নিউজ 24। আফগানিস্তানে শুক্রবার একটি ধর্মীয় অনুষ্ঠানে বিস্ফোরণের ঘটনায় অন্তত 15 জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও 20 জন। হতাহতদের বেশিরভাগই শিশু বলে জানিয়েছে বিবিসি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, গজনি প্রদেশের গিলান জেলায় আয়োজিত কোরআন তেলাওয়াত অনুষ্ঠানে দুর্বৃত্তরা একটি রিকশায় বোমা বিস্ফোরক পেতে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয়রা বলছেন, রিকশায় পেতে রাখা দুর্বৃত্তদের বোমার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। শান্তি প্রক্রিয়ার পাশাপাশি দুদেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে প্রথমবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আফগানিস্তানের তালেবান প্রতিনিধি দল। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই আনুষ্ঠানিক সাক্ষাৎকার সম্পর্কে জানানো হয়। তালেবান রাজনীতি বিষয়ক উপপ্রধান মোল্লা আব্দুল গনি বারাদারের সভাপতিত্বে তালেবান গোষ্ঠীর প্রতিনিধি দল শুক্রবার ইসলামাবাদের ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করে। বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের শান্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করার কাজকে সহযোগিতা করার লক্ষ্যে তালেবান প্রতিনিধি দলের পাকিস্তান সফরের ব্যবস্থা করা হয়েছে। ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে সরকার বিরোধী বিদ্রোহীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে দেশটির সরকার। টিপিএলএফ এর পলাতক নেতাদের অবস্থান সম্পর্কে তথ্য কিংবা তাদের ধরিয়ে দিলে 1 কোটি ইথিওপিয়ান বীর পুরস্কার ঘোষণা করা হয়। শুক্রবার ইথিওপিয়ার সরকার একটি টাস্ক ফোর্স ঘোষণাটি টুইট করে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ তিগ্রায়ের রাজধানী মেকেল্লো পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই টিপিএলএফ নেতারা পার্বত্য এলাকাগুলোতে লুকিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। শরণার্থী শিবিরে রোহিঙ্গা শিশুদের প্রাথমিক পড়াশোনায় সহযোগিতা করতে 2টি নতুন পাপেট চরিত্র সৃষ্টি করেছে মার্কিন শিশুদের জন্য নির্মিত জনপ্রিয় শো সেসিমি স্ট্রিট। পাপেট দুটির নাম নূর ও আজিজ। রোহিঙ্গা শিশুদের নিয়ে বিভিন্ন শিক্ষামূলক ভিডিওর সিরিজের ওই 2 মাপেটকে দেখা যাবে। আরো জানাচ্ছেন নাহিদ জিহান। শিশুদের আনন্দের সাথে প্রাতিষ্ঠানিক সহ বিভিন্ন ব্যবহারিক শিক্ষা দেওয়ার জন্য 1969 সালে যুক্তরাষ্ট্রে প্রথম তৈরি হয় টেলিভিশন শো সেসেমি স্ট্রিট। বিভিন্ন মাপেট চরিত্র ও শিশুদের নিয়ে এই শোটির ব্যাপক জনপ্রিয়তায় বিশ্বের বিভিন্ন দেশে এই একই ধরনের শো চালু হয়, যার ধারাবাহিকতায় বাংলাদেশেও 2001 সালে USAID এর অর্থায়নে যাত্রা শুরু হয় সিসিমপুরের। আর এবার বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গা শিশুদের জন্য সেসেমে স্ট্রিটে যুক্ত হল নূর ও আজিজ নামে 6 বছর বয়সী যমজ ভাই বোনের চরিত্র। আর তাদের সঙ্গে এলমোর মতো সেসেমে স্ট্রিটের জনপ্রিয় মুখগুলো শিক্ষামূলক ভিডিওর যে সিরিজে অংশ নেবে তাতে গণিত আর বিজ্ঞানের পাশাপাশি সামাজিক ও মানসিক নানান বিষয় থাকবে। সেসেমের এই ওয়ার্কশপ যুক্তরাষ্ট্রে সেসেমে স্ট্রিটের অলাভজনক একটি শাখা। বাংলাদেশের ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট ও লোগো ফাউন্ডেশন সহ অনেকগুলো আন্তর্জাতিক সংস্থার প্লে টু লার্ন কর্মসূচির অংশ হিসেবে রোহিঙ্গাদের ভাষায় সেসেমে স্ট্রিটের ভিডিও তৈরির এ পরিকল্পনা করা হয় বলে জানিয়েছে রয়টার্স। নাহিদ জিহান, নিউজ 24। এবারে খেলার খবর। অ্যাডিলেড টেস্টে দ্বিতীয় ইনিংসে নিজেদের ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন 36 রানে গুটিয়ে গেছে ভারত। আর এ ম্যাচে 8 উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। 53 রানের লিড নিয়ে তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল কোহলি বাহিনী, কিন্তু কামিন্স হ্যাজেলউডের বোলিং তোপে 2 অঙ্কের রান স্পর্শ করতে পারেনি কোনো ভারতীয় ব্যাটসম্যান। কামিন্স 4টি ও হ্যাজেলউড নিয়েছেন 5টি উইকেট। আর সবশেষ স্বামী হাতে চোট পেয়ে মাঠ ছাড়লে
36 রানে থামে ভারতের ইনিংস, যা ভারতের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন স্কোর। Looks like a retired. Takes it on again, Burns. He got another boundary. Dressing room just now. Are they going to look upon it? Shot and a half from Burns. শেষ খবর সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরেকবার। বিএনপি আওয়ামী লীগ এই দুটি বড় দলে গণতন্ত্রের কোনো চর্চা নেই। বিএনপিতে কোণঠাসা মুক্তিযোদ্ধারা, দলে নেই গণতন্ত্র, অভিযোগের জবাব দিলেন হাফিজ। ক্রান্তিকালে দেশ, মন্তব্য ডক্টর কামালের। ইসির আর্থিক অনিয়মের তদন্ত চেয়ে রাষ্ট্রপতির কাছে 42 বিশিষ্ট নাগরিকের চিঠি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন। ঘুমিয়েছিল গেটম্যান, জয়পুর হাটের পুরানা পৈলে ট্রেনের ধাক্কায় নিহত 12 বাস যাত্রী। 8 ঘন্টা পর সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ শুরু। বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরে যুবলীগ সভাপতি সহ গ্রেপ্তার 3। কলেজের অভ্যন্তরীণ দ্বন্দ্বই কারণ, ভাস্কর্য শিল্পের উপর আঘাতের প্রতিবাদ চলছে। মাস্ক পরায় অনীহা, গণপরিবহনে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ইতালিতে বড়দিনেও লকডাউন। ফাইজারের পর মডার্নার অনুমোদন যুক্তরাষ্ট্রে। মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহের কবলে উত্তরাঞ্চল, বাড়ছে শীতের দাপট। সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে 6.6 ডিগ্রি সেলসিয়াস। এবং এডিলেটে 36 রানে ইনিংস গুটালো ভারতের। টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোরের লজ্জায় কোহলিরা। ভরাডুবিতে আড়াই দিনেই ম্যাচ জয় অস্ট্রেলিয়া। এ ছিল এখনকার নিউজ 24 সংবাদে সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।